বিস্ফোরণ ছবিটি পরিচালনা করেছেন এফ.আই. মানিক এবং বিস্ফোরণ ছবিতে অভিনয় করেছেন দাপুটে এবং অ্যাকশনের রাজা নায়ক জসিম ও মিষ্টি নায়িকা রুজিনা এবং লাভার বয় নায়ক এবং সুদর্শন নায়ক জাফর ইকবাল এবং রূপের রানী নায়িকা অঞ্জনা এবং আরেক ভিলেন আহমেদ শরীফ এবং রাজীব। আরও অনেকে অভিনয় করেছেন বিস্ফোরণ ছবিতে। বিস্ফোরণ ছবির গল্পের শুরুতে দেখা যায় বিক্রম চৌধুরী অর্থাৎ আহমেদ শরীফ একটি মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে আছে এবং আহমেদ শরীফ বলে, এই তোদের মতো মেয়ে দিয়ে আমার আর কাজ হবে না, যা, তোদের আমার ভালো লাগে না, উঠ আমার বিছানা থেকে উঠ। তখন লাথি মেরে ফেলে দেয়। তখন আহমেদ শরীফ বলে, তোদের পুরনো মেয়ে দিয়ে আমার আর কাজ হবে না, এখন আমার নতুন মেয়ে চাই এবং সুন্দরী মেয়ে চাই, আমার বিছানায় অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে হবে, যা খবর দে আমার জাদ্রেল এক দস্যু, তাকে খবর দে, সে আমার জন্য অবশ্যই একটা সুন্দরী মেয়ে আনবে। তখন সেখান থেকে ওই মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। তখন সেই মুহূর্তে দেখা যায় যে সাহেব অর্থাৎ আজিম চলে আসে আহমেদ শরীফ অর্থাৎ বিক্রম চৌধুরীর বাড়িতে। তখন আজিম ডাকতে থাকে, বস বস। তখন আহমেদ শরীফ অর্থাৎ বিক্রম চৌধুরী এসে বলে, আরে সাহেব যে, তুমি কখন এলে? তখন সাহেব অর্থাৎ আজিম বলে, বস আমি এখনই এসেছি, আমি আপনাকে একটা নিমন্ত্রণ করতে এসেছি, যদি আমার নিমন্ত্রণ রক্ষা করেন তাহলে আমি অনেক খুশি হব। তখন আহমেদ শরীফ অর্থাৎ বিক্রম চৌধুরী বলে, কী সেই নিমন্ত্রণ? তখন সাহেব বলে, বস কালকে আমাদের বস্তিতে গান বাজনা হবে এবং নাচ হবে, সেখানে আপনি প্রধান অতিথি হয়ে যাবেন। তখন আহমেদ শরীফ বলে, ঠিক আছে যাব। তখন আহমেদ শরীফ বলে, কখন? কাল? তখন সাহেব বলে, কাল সন্ধ্যার পর অনুষ্ঠানটা হবে, সেখানে আপনি যাবেন। তখন আগামীকাল আহমেদ শরীফ অর্থাৎ বিক্রম চৌধুরী চলে যায় সাহেব অর্থাৎ আজিমের বাড়িতে এবং বস্তিতে। সেখানে গিয়ে দেখে যে বিরাট আয়োজন করেছে। আহমেদ শরীফ গিয়ে তার আসনে বসে, তখন মেয়েরা নাচতে থাকে, গান গাইতে থাকে। এমন সময় সাহেবের স্ত্রী অর্থাৎ রুজি সামাদ খুব সেজে খুঁজে আহমেদ শরীফের সামনে এসে আহমেদ শরীফকে সালাম করে। আহমেদ শরীফ রুজি সামাতের রূপ দেখে অজ্ঞান হয়ে যায় প্রায়ই। তখন আহমেদ শরীফ বলে, এত সুন্দর সাহেবের স্ত্রী, ওকে তো আমার এক রাতের জন্য চাই, কারণ ওর যে রূপ যৌবন, তো বুঝাই যায় না যে এর যে বিয়ে হয়েছে। তখন সেই মুহূর্তে চলে আসে সাহেব অর্থাৎ রুজি সামাতের দুই সন্তান। তখন তার মার কাছে এসে দাঁড়ায়। তখন আহমেদ শরীফ বলে, এরা কে? তখন সাহেব বলে, আমার দুই সন্তান। তখন আহমেদ শরীফ বলে, কি, তোমার দুই সন্তান? আমার তো মনে হয় তোমার বউয়ের বিয়েই হয় নাই। তখন সাহেব বলে, বস আমার এই দুই সন্তান, এ আমার স্ত্রী। তখন আহমেদ শরীফ মনে মনে বলে, সাহেব তোর স্ত্রীকে তো আমার খুব দরকার, তোর স্ত্রীর রূপ আমার মনটা, হ্যাঁ, টলমলো করতেছে এখন তোর স্ত্রীর রূপ দেখে। আমি তো তোর স্ত্রীকে যে করে হোক আমার বিছানায় নিয়ে যাব। তখন আহমেদ শরীফ বলে, ঠিক আছে, অনুষ্ঠান তো শেষ, এখন আমি চলে গেলাম। তখন অনুষ্ঠান শেষের পরেও আহমেদ শরীফ বাড়িতে আসে। আসার পর সে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে রুজি সামাদকে নিয়ে এবং তার রূপ যৌবন নিয়ে সে ভাবতে থাকে। এমন সময় আহমেদ শরীফ একটা সহকারীকে বলে, যা খবর দে আমার নরপিচাসকে খবর দে। তখন সেই মুহূর্তে আসে নরপিচাস রাজীব। তখন বলে, বস আপনি আমাকে তলব করেছেন? তখন বিক্রম চৌধুরী বলে, শোন, তোকে আমি তলব করেছি কারণ জানিস কেন? আমার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছে, অর্থাৎ মহিলা। আমি তাকে মহিলা বলে ছোটো করতে চাই না, কিন্তু আমার কাছে সে খুব সুন্দরী এবং রূপসী। তখন নরপিশাচ অর্থাৎ রাজীব বলে, কে সেই মহিলা অথবা মেয়ে বলেন বস, এই মুহূর্তে আমি তাকে আপনার সামনে এনে হাজির করব। যেভাবে হোক আপনার আশা আমি পূর্ণ করব, কারণ আপনার আশা পূর্ণ না হলে যে আমার মনে শান্তি লাগে না, কারণ আমি যে আপনার গোলাম। তখন বিক্রম চৌধুরী বলে, সে হলো সাহেবের স্ত্রী। তখন নরপিশাচ রাজীব বলে, এটা কি বলছেন বস? সাহেব তো আমাদের একজন সহকর্মী এবং আমাদেরই সাথে কাজ করে। তখন আহমেদ শরীফ বলে,
শোন, আমাদের এই ধর্মে এই কাজে কোনো সহকর্মী নেই, কারণ ওর বউকে আমার পছন্দ লেগেছে। তুই যে করেই হোক এর বউকে আমার কাছে এনে দিবি, আর যদি না আনতে পারবি তাহলে আমি তোকে মেরে ফেলবো। তখন রাজীব বলে, ঠিক আছে বস, আপনি যখন সাহেবের স্ত্রীকে পছন্দ করে ফেলেছেন তাই হবে, আমি এনে দেব। তখন আহমেদ শরীফ বলে, শোন, কীভাবে আনবি? আগে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিবি, বস্তিতে বিস্ফোরণ তৈরি করবি, তারপর সাহেবের স্ত্রীকে আমার কাছে নিয়ে আসবি। আর যদি এই কাজটি না করতে পারিস তাহলে তোকে আমি আমার দল থেকে বহিষ্কার করব এবং তোকে আমি মেরে ফেলতে পারি, কথাটা মনে রাখিস। তখন নরপিশাচ রাজীব বলে, ঠিক আছে বস। তখন রাত্রেবেলা রাজীব তার দলবল নিয়ে সে বস্তিতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর পর যখন সাহেবের স্ত্রী বের হয় তখন সাহেবের স্ত্রীর মুখে ধরে নিয়ে আসার সময় দেখা যায় তার দুই সন্তান সামনে এসে দাঁড়ায়। তখন তার দুই সন্তান রাজীবকে চিনে ফেলে এবং দেখে রাখে। তখন তার দুই সন্তানকে লাথি মেরে ফেলে দেয় এবং সাহেব যখন আসে সাহেবকেও লাথি মেরে ফেলে দেয় এবং মাথা আঘাত করে ফেলে দেয় সাহেবকে। সাহেব নরপিশাচ রাজীবকে চিনতে পারে না। সেই মুহূর্তে দেখা যায় রুজি সামাদকে ধরে নিয়ে আসে আহমেদ শরীফের বাড়িতে। তখন এদিকে আগুনের ছলকানিতে, আগুনের জ্বলজনে আওয়াজে এবং লোকেরা চিৎকার করতে থাকে, দৌড়দৌড়ি শুরু করতে থাকে। সেই পাখি দেখা যায় যে সাহেবের দুই সন্তান তারা এলোমেলো দৌড়তে দৌড়তে ভয়ে তারা দুজনে দুই দিকে হারিয়ে যায়। তারপর যখন রুজি জামাতকে আহমেদ শরীফে অর্থাৎ বিক্রম চৌধুরীর কাছে আনে তখন আহমেদ শরীফ বলে, শোনো, আমি তোমাকে এক নজর দেখি আমি তোমার রূপে পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। তুমি এখন আমার মনটাকে ঠান্ডা করে দাও, সেই দিওয়ানাটা মিটিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি আমার বুকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বুকটা জ্বালা করবে তোমাকে না পাওয়ার আকাঙ্ক্ষায়। তো রুজি সামাদ বলে, শোন বেঈমান, তুই আমাকে তুলে এনেছিস, আমার স্বামীকে মেরে ফেলেছিস, আর আমার সন্তান দুটিকেও আমি মনে হয় হারিয়ে ফেলেছি, কিন্তু তোর এই আশা কখনো পূর্ণ হবে না জালিম। এই যে দেখছিস এই তরবারিটা, এই তরবারি দিয়ে তোকে আমি আজ মেরে ফেলবো। তখন আহমেদ শরীফ বলে, এই তোরা কোথায় আসিস? তখন সেদিকে রুজি সামাদ এক পর্যায়ে আহমেদ শরীফকে গলায় ছুরি ধরে বলে, তোদের লোকের অস্ত্র ফেলে দিতে বল, আর না হলে তোকে মেরে ফেলবো। তোর আহমেদ শরীফ বলে, ফেলে দে ফেলে দে। তখন সেই মুহূর্তে রুজি সামাদ সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর এদিকে বস্তিতে আসে, আসার পর দেখে যে বস্তি সবাই ফাঁকা। এদিকে সাহেব অর্থাৎ আজিম তার ছেলেকে এবং তার স্ত্রীকে খুঁজতে গেছে। কোথায় গেছে সে এখনও জানা যায়নি এবং জানতে পারেনি রুজি সামাদ। রুজি সামাদ বস্তিতে কাউকে নিয়ে পেয়ে সেখান থেকে সে চলে আসে তার সন্তানকে খোঁজার জন্য, এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যায় রুজি সামাদ ক্লান্ত হয়ে একটি রাস্তায় পড়ে থাকে। তো এমন সময় একটি ভদ্রলোক রুজি সামাদকে তার গাড়ি করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে তার দুই সন্তান তারা ছোটোবেলায় হারিয়ে গিয়ে অন্য অন্য জায়গায় তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তাদের দুই সন্তানকে দুইজন কুড়িয়ে নিয়ে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। দেখা যায় মানে তারা দুই ভাই যে থাকে তারা দুই ভাইকে তারা দুইজন লোক নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা তাদেরকে বড় করতে থাকে। তখন দেখা যায় 12 বছর পর তারা বড় হয়ে যায়। একজন হয় জসিম, অপরদিকে আরেকজন হয় জাফর ইকবাল। তো জসিম তো যার কাছে থাকে, যে তাকে লালন পালন করে, সে থাকে অনেক সৎ এবং ভালো লোক। আর জাফর ইকবালকে যে লালন পালন করে সেও থাকে সৎ এবং ভালো লোক। তো জসিম একদিনকে বলে, আচ্ছা বাবা, তুমি যে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছো, হ্যাঁ, এবং তুমি কি জানো যে আমার বাপ মা কোথায় আছে? তখন ওই লোকটি বলে, না বাবা, তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি সত্য, কিন্তু তুমি কার সন্তান এবং তোমার বাপ মা কেমন এবং তুমি কোথায় থাকো সেটা আমি জানি না। তখন জসিম বলে, আমারও মনে নাই, তবে আমার সঠিক মনে আছে যে আমরা বস্তিতে থাকতাম। তখন লোকটি বলে, বাবা, এই শহরে অনেক বস্তি, তুমি কোন বস্তির কথা বলবে? তখন জসিম বলে, আমার সেটা মনে নাই, কিন্তু আমার একটা চেহারা এখন চোখে ভাসে, যে আমার মাকে আমার সামনে তুলে নিয়ে গেছিল, সেই লোকটাকে আমি
খুঁজে বের করব এবং খুঁজে বের করে তাকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব, কারণ আমার সামনে আমার মাকে তুলে নিয়ে গেছে। এদিকে জাফর ইকবালকে যে লালন পালন করে, সে জাফর ইকবালকে লেখাপড়া করিয়ে সে জাফর ইকবাল পুলিশ হয়ে যায়। তো একদিন জাফর ইকবাল যাচ্ছে, এমন সময় অঞ্জনার সামনে এসে দাঁড়ায়। শুনেন দারোগা বাবু, আপনার বিরুদ্ধে আমার নালিশ আছে। তখন জাফর ইকবাল বলে, কী নালিশ? কয়, আপনি নাকি পুলিশ এবং আপনি তো আমার মন চুরি করে নিয়েছেন, এখন আপনি আমার মন কীভাবে ঠান্ডা করবেন? জাফর ইকবাল বলে, আরে এটা কোনো ব্যাপারই না, তোমার মন আমি চুরি করেছি কত সত্য, কিন্তু আমি তোমার প্রেম ভালোবাসা দিয়েই আমি তোমার মনটা ঠান্ডা করব। তখন দেখা যায় একটা গান চলে আসে অঞ্জনা এবং জাফর ইকবালের। তো গান চলে আসার পর এদিকে জসিম দেখা যায় যে তার চিন্তা ভাবনায় থাকে যে কে তার মাকে ধরে নিয়ে গেছে। এদিকে একদিন রাজীব আহমেদ শরীফকে বলে, বস, আমরা যে সাহেবকে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সাহেব কিন্তু মরেনি। আমি সাহেবকে গতকাল গুলিস্তানে মরে দেখেছিলাম, সে সে সেখানে ঘোরাফেরা করতেছে, প্রায় দেখতে মনে হলো যে সে পাগলের মতন। তো এদিকে জসিম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এবং একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। তখন মেয়েটি বলে, আচ্ছা বলতে পারেন এখানে বৃদ্ধ যে একটি লোক থাকে সৎ এবং তার নাম সম্ভবত আলিমিয়া, সে আলিমিয়ার বাড়িতে কোথায়? তখন জসিম বলে, আলিমিয়া আপনার কি হয়? কয়, আলিমিয়া আমার দূর সম্পর্কের চাচা হয়। তখন জসিম বলে, আলিমিয়া তো আমার বাবা। তখন রুজিনা বলে, আপনার বাবা মানে? আমি তো জানি যে আলী চাচার কোনো ছেলে সন্তান নেই, সে এখন পর্যন্ত বিবাহ করেনি, তাহলে আপনার বাবা হলে কীভাবে? তখন জসিম বলে, আমাকে সে কুড়িয়ে পেয়েছিল, তো তখন থেকে আমি তাকে বাবা বলে ডাকি। তো রুজিনা বলে, ও তাই বলেন। তখন রুজিনাকে নিয়ে আলিমের কাছে চলে যায় এবং জসিমকে যে লালন পালন করেছিল, তো আলিমেকে দেখার পর হ্যাঁ, জসিম এবং রুজিনা তারা দুজনেই তাকে জড়িয়ে ধরে। তখন তখন আলিমা বলে, মা তুমি? কয়, চাচা আমি এসেছি আপনার কাছে, আমার বাপ আপনার কাছে পাঠিয়েছে, আমার বাপ এখন অসুস্থ, তো তাই আপনাকে দেখার খুব ইচ্ছা পোষণ করেছে, তাই আমি অনেক খোঁজখবর নিয়ে আপনাকে আমি খুঁজে বের করেছি। এদিকে জসিম বলে, বাবা ঠিক আছে, আপনি চলে যান, আমি এদিকে সামাল দিতে পারবো। তো এক পর্যায়ে ঘটনাক্রমে দেখা যায় যে রুজিনের সাথে জসিমের বারবার দেখা হওয়ার পরপর তাদের সাথে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায় এবং একটা গান চলে আসে। গানটা খুব সুন্দর। গান শেষে দেখা যায় তো জসিম এদিকে খুঁজতে থাকে তার মাকে কে ধরে নিয়ে গেছে। একদিন দেখা যায় যে জসিম হাঁটতেছে আর রুদি সামাদ এক পর্যায়ে সে পাগল হয়ে গেছে, তার সন্তানদের সঙ্গে সে পাগল হয়ে গেছে। যেখানেই ছিল এক আশ্রিতের কাছে, সেখান থেকে সে আবার পাগলের মতো বেরিয়ে যায়, তার সন্তানদের মনে করে সে পাগল হয়ে যায়। তো জসিমের সাথে আবার রুজি সামাদের দেখা হয়, কিন্তু জসিম রুজি সামাদকে একটি রুটি কিনে দেয়, কিন্তু জসিম তাকে চিনতে পারে না। কিন্তু এক পর্যায়ে দেখা যায় জসিম রাস্তাতে যাচ্ছে, তো এক পকেটমার মানে কিছু টাকা চুরি করে নিয়ে যাচ্ছে দৌড়াইয়া। তো পকেটমার কী করে ওই টাকার মানি ব্যাগটা জসিমের পায়ের সামনে ফেলে দেয়, আর এমন সময় পুলিশ চলে আসে। পুলিশ এসে জসিমকে থানায় ধরে নিয়ে যায়। জসিম বলে যে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, আপনি আমাকে কেন থানায় এনেছেন? তখন দারোগা সাহেব বলে, সবাই সব চোরেরই নির্দোষ বলে, কিন্তু আসলে সে নির্দোষ না। তুইও আগে থানার ভিতরে চল এবং জেলের ভিতরে ঢুকাই, তারপরে তোর খবর বের করব, কারণ তোর সামনে থেকে তো আমি টাকার বান্ডিল পেয়েছি এবং মানি ব্যাগ সহকার, আর তুই বলছিস যে তুই কিছু জানিস না। তুই টাকা চুরি করেছিস, এই জন্য তোকে আমি শাস্তি অবশ্যই পেতে হবে। জসিম বলে, না আমি চুরি করি নাই, একজন চোর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং মানি ব্যাগ সহকার এখানে ফেলে দিয়ে গেছে, আর আপনারা আমাকে সন্দেহ করে ধরে এনেছেন। তখন দারোগা সাহেব জসিমকে মারার পর তাকে বলে, যা, তোকে আমি ছাড়বো না, তুই এখন কারাগারে বন্দি থাক। তখন দেখা যায় দারোগা সাহেব জসিমকে মেরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়। তখন দেখা যায় জসিমের 3 বছরের জেল হয়ে যায়। জেল থেকে বের হওয়ার পর দেখে যে কিছু গুন্ডারা চাঁদা তুলছে, আর জসিম গিয়ে সেই গুন্ডাদের মারে। এই দৃশ্যটা আবার আহমেদ শরীফ দেখে ফেলে। তখন আহমেদ শরীফ দেখে বলার পরে বলে যে এই যুবকটা কে, তার খোঁজ লাগা। তখন জসিম হেঁটে যাচ্ছে, এমন সময় একটি লোক এসে বলে, আচ্ছা ভাই, আপনি তো অনেক মারপিট জানেন,
যে কিছু গুন্ডাদের আপনি মেরে তাড়িয়ে দিলেন, বস আপনাকে ডেকে পাঠিয়েছে। তখন জসিম বলে, কে আপনার বস? কয়, আগে গাড়িতে উঠেন, তারপরে আপনাকে নিয়ে যাব বসের কাছে। তখন জসিম গাড়িতে উঠার পর বসের কাছে চলে যায়। তখন বসকে দেখে আহমেদ শরীফ। তখন আহমেদ শরীফকে দেখে জসিম কিছুটা চিনতে পারতেছে এবং পারতেছে না। তখন জসিম বলে, কেন আমাকে ধরে নিয়েছেন, অথবা কেন বাতে ডেকে পাঠিয়েছেন? তখন আহমেদ শরীফ বলে, তোমার মতন সাহসী এবং দুর্দান্ত এবং দাপটে লোক আমার খুব দরকার। তখন জসিম বলে, কেমন দরকার? কয়, তুমি আমার দলে কাজ করবে, তুমি আমার হয়ে কাজ করবে, লক্ষ লক্ষ টাকা কামাবে, এবং আমি জানি তোমার জেল হয়ে গেছিল এবং মিথ্যা চুরের দায়ে তোমাকে জেলে পাঠিয়েছিল এবং জেলে নিয়ে গেছিল এবং তুমি 3 বছর পরে ফিরে এসেছো। শোনো, এই সমাজে বাঁচতে হলে টাকার দরকার আছে। তখন জসিম বলে, কতটা সত্য? তখন জসিম সে থেকে হয়ে যায় মাস্তান এবং রংবাজ। চুরি ডাকাতি তার পেশা হয়ে যায় এবং মাদক পাচার থেকে শুরু করে সব অপরাধী কাজ করতে থাকে এবং খুঁজতে থাকে জসিমের মাকে কে তুলে নিয়ে গেছিল, তাকে খুঁজতে থাকে। এদিকে জসিমের খুব নাম ডাক হয়ে যায় যে পুলিশ ইন্সপেক্টর জাফর ইকবালকে বলে তার বড় অফিসার, শোনো, জসিম নামে একটি দুর্দান্ত এখন সন্ত্রাসী জন্ম নিয়েছে নতুন করে, এবং সে অপরাধ করতেছে, তাকে যে কোনো মূল্যে ধরতে হবে, কারণ আমার উপর মহল থেকে খুব চাপ আসতেছে, তাকে যদি ধরতে না পারি তাহলে আমাদের সবাইকেই কৈফিয়ত দিতে হবে এবং জবাবদিহি করতে হবে। তুমি যে কোনো মূল্যেই তাকে ধরার ব্যবস্থা করো। জাফর ইকবাল বলে, ঠিক আছে স্যার, আমি আপনার কথা রাখবো এবং আমি ওই জসিম কুখ্যাত সন্ত্রাসীকে ধরে আপনার সামনে আনবো এবং প্রয়োজনে আমি তাকে জেলে পাঠাবো। এদিকে জসিমকে আহমেদ শরীফ একদিন বলে, শোনো, তোমাকে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকতে হবে, কারণ তোমার বিরুদ্ধে কাগজে অর্থাৎ পেপারে তোমার নাম ছাপিয়ে এবং ছবি ছাপিয়ে তারা ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। তখন জসিম বলে, ঠিক আছে, তাহলে আমি আমার আগের জায়গায় চলে যাই। তখন জসিম বলে, তোমাকে যখন আমি ডেকে পাঠাবো তুমি অবশ্যই চলে আসবে, কারণ তোমাকে ছাড়া কিন্তু আমার চলবে না। তখন জসিম চলে যায় তার আলী বাবার কাছে। সেখানে গিয়ে তার বাবাকে দেখে যে, বাবা, আমি এতদিন তো জেলে ছিলাম, তো যাক, সেখান থেকে ফিরে এসেছি, অনেক টাকা নিয়ে যায় এবং বাবার জন্য খাবারও নিয়ে যায়। তখন একদিন দেখে যে রুজি সামাদ একটি গাছের নিচে বসে কান্না করতেছে দুইটি বাচ্চা নিয়ে। তখন জসিম বলে, আচ্ছা, আপনি কান্না করতেছেন কেন? তখন রুজি সামাদ বলে, আমার ছেলেরা আসবে, আমার দুটি ছেলে আসবে, আমার দুটি মানিক আসবে, সেই মানিকের জন্য কান্না করতেছে। কিন্তু জসিম এখনও ভাবতে পারতেছে না তার মা এখনও জীবিত আছে, অথবা তাই সেই তার মা, কিন্তু চিনতে পারতেছে না, কারণ রুজি সামাদ বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, চেহারার বাস পড়ে গেছে এবং চুল পেকে গেছে, তাই চিনতে পারতেছে না। তখন জসিম রুজি সামাদকে নিয়ে খাবার দাবার দেয় এবং তাকে সেবা যত্ন করে অনেক। তার গায়ে যে একটা চাদর থাকে, সেই চাদরটাকে রুজি সামাদকে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সেই মুহূর্তেই জাফর ইকবাল জসিমকে তাড়া করে ধরার জন্য, কিন্তু ধরতে পারে না। জসিম বলে, আমাকে ধরতে হলে আরেকবার তোমাকে জন্ম নিতে হবে ইন্সপেক্টর, কারণ আমি দেখেছি আমার মাকে বাড়িতে আগুন লাগিয়ে ধরে নিয়ে গেছে। আমি ভুলিনি ইন্সপেক্টর, আমাকে ধরতে পারবে না তুমি ইন্সপেক্টর, কারণ আমাকে ধরতে হলে তোমাকে আবার আবার পুনরায় জন্ম নিতে হবে, এর আগে নয়। তখন জাফর ইকবাল বলে, জসিম, তোকে আমি ধরবই আর তোকে আমি জেলে ঢুকাবই, কারণ তুই এই সমাজের এক আতঙ্ক, তুই মাস্তান, তুই অপরাধী, তোকে আমি ধরবই। তখন জসিম বলে, ইন্সপেক্টর, আমাকে ধরা এত সহজ নয়, কারণ আমাকে ধরতে কেউ পারবে না। তখন জসিম সেখান থেকে চলে যায়। এদিকে সাহেব অর্থাৎ আজিম তার একদিন গাড়ির সাথে ধাক্কা খেয়ে তার স্মৃতিশক্তি ফিরে আসার পর সে তার ছেলেদের খুঁজতে থাকে। সে দৌড়ে চলে আসে বস আহমেদ শরীফের কাছে। তো আহমেদ শরীফকে বলে, বস, আপনি জানেন হ্যাঁ আমার কি হয়েছিল? তখন আহমেদ শরীফ বলে, কই, তোর তো কিছু হয়নি। তখন সাহেব বলে, আমি এত বছর পর আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, তাই আপনার কাছে চলে এসেছি। আমার স্ত্রী কোথায়, আমার ছেলে সন্তান কোথায়? তোর আহমেদ শরীফ বলে, তোর স্ত্রী ও তোর ছেলে সন্তান আছে, তুই এক কাজ কর, তুই পাবি, তবে তোকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি জানি তোর স্ত্রী এবং তোর ছেলে সন্তান কোথায় আছে। কয়, আপনি জানেন? কয়, আমি জানি, তবে একটা কাজ করতে হবে। তুই এই জায়গায় এই বিটকেসটা দেখছিস না, এই বিটকেসটা তুই এমন জায়গায় দিয়ে আসবি, তখন তুই সব তোকে আমি বলবো।
তখন আজিম তাকে বিশ্বাস করে সেই বিটকেসটা নিয়ে চলে যায়। আর এমন সময় দেখা যায় এদিকে আহমেদ শরীফ থানায় ফোন করে দেয় এবং আজিমকে ধরিয়ে দেয়। যখন আজিমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন জসিম আজিমকে দেখে ফেলে। দূর থেকে দেখে জসিম তার বাপ আজিমকে চিনতে ভুল করে না, কিন্তু নিরুপায়, যদি পুলিশের সামনে যায় তখন জসিমকেও পুলিশ ধরে ফেলবে, সে কথা ভেবে জসিম সেখানে লুকিয়ে থাকে। তখন জসিম ছদ্মবেশ ধারণ করে সে থানায় যায়। থানায় গিয়ে বলে যে এই লোকটাকে কেন ধরে এনেছেন। তখন সেই ইন্সপেক্টর বলে যে এই অপরাধ করেছে, এই হিরোইন পাচার করেছে, তাই আমরা ধরে এনেছি। তখন আজিমের 5 বছরের জেল হয়ে যায়। যখন জেলে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে জসিম যে গাড়িতে নিয়ে যাচ্ছে, জসিম সেখানে গিয়ে ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করে এবং বিস্ফোরণ তৈরি করে এবং সেখানে অনেকটি বোমা মেরে আজিমকে উদ্ধার করে এবং আলিমের বাড়িতে জসিম নিয়ে আসে। তখন জসিম বলে, বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন আজিম বলে, কে বাবা তুমি? আমি তোমার জসিম, কারণ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি যে বেঁচে আছো বাবা, আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু মাকে আমি এখনো খুঁজে পাইনি। মাকে যারা ধরে নিয়ে গেছে আমি তাকে চিনে রেখেছি, আমি তাদের ছাড়বো না। আর মাকে খোঁজার জন্যই আমি হয়েছি মাস্তান, আর তোমাকে আমি চিনতে পেরেছি। তখন আজিম জসিমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তো আজিম বলে, আচ্ছা তোর ছোটো ভাই কোথায়? তো জসিম বলে, আমার ছোটো ভাইকে এখনও আমি খুঁজে পাইনি, কিন্তু আমি আশা করতেছি আল্লাহ তাআলা আমার ছোটো ভাইকে ফিরিয়ে দেবে এবং আমাদের মাঝে সে ফিরে আসবে। তো সেই মুহূর্তে দেখা যায় যে খবর পায় যে জসিম এই বস্তিতে থাকে, অর্থাৎ আলিমের বাড়িতে থাকে। তা পুলিশ ঘেরাও দিয়ে ফেলে। ঘেরাও দিয়ে ফেলার পর তখন পুলিশ বলে, জসিম তুমি কোথায় আছো, বেরিয়ে আসো, আর না হলে আমরা গুলি চালাতে বাধ্য হব। তখন জসিম বলে, ইন্সপেক্টর তুমি আমার উপরে কী গুলি চালাবে? এই যে দেখছো বয়স্ক লোকটি, তোমরা যদি আমার উপরে গুলি চালাও তাহলে এই বয়স্ক লোকটিকে আমি মেরে ফেলবো। তখন এই বয়স্ক লোকটি অর্থাৎ তার বাপকে দেখার পর জাফর ইকবাল তার বাপকে চিনে ফেলে যে এই তো আমার বাবা, কারণ তার বাপের চেহারাটা তার মনে আছে। তখন বলে যে, এই জসিম তুমি আমার বাপকে মারবে না, কারণ উনি আমার বাবা, জন্মদাতা বাবা, আমি তাকে চিনতে ভুল করিনি। তখন জসিম বলে, বাবা দেখছো ওই যে তোমার এটাই ছোটো ছেলে, পুলিশ ইন্সপেক্টর হয়েছে। তখন আজিম বলে, এ আমার ছোটো ছেলে? তোমার যদি ছোটো ছেলে না হতো তাহলে বলতো যে এ আমার বাবা। কারণ আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে দিয়ে এখান থেকে বের হব, কারণ পুলিশের কাছে ছেলে সন্তান ভাই আইনের কাছে বড় নয়, তার কাছে আইন হলো সবচেয়ে বড়। আমি তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব, কারণ আমার মাকে খুঁজে বের করতে হবে। তখন জসিম তার বাপকে কেন্দ্র করে পিস্তল ধরে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন জাফর ইকবাল বলে, জসিম তোকে ধরা পড়তে হবে, কারণ তোর মতো সন্ত্রাসীকে আমার ধরতে হবে। যখন আজিম এবং জসিম যাচ্ছে দৌড়ে পালিয়ে, সেই মুহূর্তে জসিম দেখে ফেলে রাজীব যাচ্ছে, তার হাতে অস্ত্র নিয়ে সে যাচ্ছে। তখন রাজীবকে দেখে জসিম বলে, কুত্তার বাচ্চা, তোকে আমি চিনতে পেরেছি, তোকে আমি ছাড়বো না, কুত্তা তোকে আমি মেরে ফেলবো, জানোয়ার তুই আমার মাকে ধরে নিয়ে গেছিস। তখন জসিম আজিম দুজনেই রাজীবকে ধরার পরে ইচ্ছা রকম রাজীবকে মারে। তো রাজীব বলে, আমার কোনো দোষ নেই, যা করেছি আমি, হ্যাঁ বসের কথা মতো করেছি। তখন রাজীবকে বলে জসিম, তোর বসকে? আমার বস হলো বিক্রম চৌধুরী, অর্থাৎ আহমেদ শরীফ বলে আমার বস। তখন সাহেব অর্থাৎ আজিম বলে, কি? আমারও তো বস বিক্রম চৌধুরী, সাহেব বিক্রম চৌধুরী, তাই বিক্রম চৌধুরী কি তোমাকে নির্দেশ দিয়েছিল আমার স্ত্রীকে ধরে আনার জন্য? তখন রাজীব বলে, তোমাকে মেরে ফেলার জন্য বলেছিল এবং তোমার সন্তানকে মেরে ফেলার জন্য বলেছিল, আর তোমার স্ত্রীকে ধরে আনার জন্য বলেছিল। তখন ইচ্ছা রকম মারে জসিম আজিম দুজনে মিলে মারার পর তখন দেখা যায় মেরে আম্মেশ্বরীর বাড়িতে রাজীবকে নিয়ে আসে। তো নিয়ে আসার পর এদিকে তখন আম্মেশ্বরী বলে, কিরে জসিম তুই এসেছিস? তখন সাহেব বলে, এসেছি, তোর মৃত্যুর পরোয়ানা হয়ে এসেছি। তখন জসিম বলে, আমার মা কোথায়? তখন আম্মেশ্বরী বলে, তোর মা আছে আমার কাছে, এখন তুই আমার
পোষা নরপিশাচকে ছেড়ে দে, আর নাহলে তোর মাকে মেরে ফেলবো। আর তুই যদি না ছাড়িস, তার মার খবর আমি দেব না। তবে যা, তোরা বাপ বেটা এখন এখান থেকে চলে যা। 3 দিন পর আমার কাছে আসবি, তোর মাকে আমি নিয়ে আসবো। আর যদি তোরা আমাকে এখন মেরে ফেলিস, তাহলে তোর মার খবর আর পাবি না। তখন জসিম বলে, শোন শরীফ, তুই যদি আমার সাথে কখনো চালাই করে চেষ্টা করিস, 3 দিন পর আসবো। আর যদি তুই আমার মাকে না ফিরে দিস, তাহলে তোকে আমি মেরে ফেলবো। বিস্ফোরণ লাগিয়ে দিব তোদের বাড়িতে, আগুন জ্বালিয়ে ছারখার করে ফেলবো শরীফ, আমার মাকে যদি 3 দিন পর ফেরত না পাই। তখন এদিকে আহমেদ শরীফ রাজীবকে নিয়ে চলে যায়, আর জসিম, হ্যাঁ, তার বাপকে নিয়ে চলে আসে। আসার পর দেখা যায় সামনে এসে রুজিনা দাঁড়ায়। রুজিনা বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তখন জসিম অনেক কথা বলে যে, দেখো আমার বাপকে আমি খুঁজে পেয়েছি, এই যে আমার বাবা। তখন রুজিনা তার বাপ জসিমের বাপের পায়ে ধরে সালাম করে। তখন আজিম তাকে কোলে তুলে নেয়। তো সেই মুহূর্তেই জাফর ইকবাল জসিমের বাড়ি পুরো ঘেরাও করে ফেলে। তখন জসিম বলে, ইন্সপেক্টর, আমি আপনার কাছে ধরা দেব, কিন্তু আমার 2টা কাজ বাকি আছে, সে 2টা কাজ শেষ করার পর আমি তোমার কাছে ধরা দেব। তো সেই মুহূর্তে দেখা যায় যখন জসিমকে ধরতে পারে না, জাফর ইকবাল ফিরে যায়। তো জাফর ইকবালের যে বড় স্যার আছে, সে বলে, এখন পর্যন্ত তুমি জসিমকে ধরতে পারো নি না? তখন জাফর ইকবাল বলে, স্যার আমাকে কিছুদিন সময় দিন। তখন জাফর ইকবাল দেখা যায় চুপচাপ বসে থাকে। এমন সময় অঞ্জনা আসে। অঞ্জনা আবার জাফর ইকবাল জড়িয়ে ধরে। তখন সেই মুহূর্তে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে জসিম এবং রুজিনাও তারা গান গাচ্ছে দুজনে মিলে। তখন জসিম বলে, দেখো এখন আমাদের প্রেম ভালোবাসা করার সময় নয়, কারণ 3 দিন পর আমার মাকে ফেরত দেবে বলেছে শরীফ। আর যদি মাকে খুঁজে না পাই, তাহলে আমি ওকে ছাড়বো না। যখন নাকি আজিম এবং জসিম যাচ্ছে, সেই মুহূর্তে দেখা যায় যে রুজি সামাদ দৌড়াচ্ছে যে, আমার ছেলেদের কোথায়, আমার ছেলেদের কোথায়। তখন আজিম চিনে ফেলে রুজি সামাদকে। তখন রুজি সামাদকে বলে, তুমি এখনো বেঁচে আছো মমতা? তখন রুজি সামাদকে জড়িয়ে ধরে বলে, রুজি সামাদ বলে, আপনি কি? কিন্তু রুজি সামাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর এমন সময় একটা মোটরসাইকেল এসে দুজনকে ধাক্কা মারে। আর ধাক্কা মারার পরেই রুজি সামাদ মাথা আঘাত পায়। তারপরে তার স্মৃতিতে ফিরে আসে। ফিরে আসার পর আজিমকে চিনতে পারে, এবং জসিম তখন তার মাকে জড়িয়ে দেয়, বলে, মা, আমি তোমার বড় ছেলে, আর তোমার ছোট ছেলে এখন আছে, তোমার ছোট ছেলে ইন্সপেক্টর হয়ে গেছে। তখন তারা মিল হয়ে যায়। তখন রুজি সামাদ সব ঘটনা খুলে বলার পর তখন জসিম এবং আজিম এবং এমন সময় দেখা যায় জাফর ইকবাল তারা গাড়ি নিয়ে আসে জসিমকে ধরার জন্য। তখন জসিম বলে, একে? তখন জাফর ইকবাল বলে, এই তো আমার বাবা। তখন সবারই পরিচয় হয়ে যায়। পরিচয় হওয়ানোর পর জসিম বলে, আমার মাকে যে ধরে নিয়ে গেছিলো তার খবর পেয়েছি, এবং মাকে আমরা ফিরে পেয়েছি, আমাদের সরলা করেছিল, তোরা সবাই যায়। তখন গিয়ে আহমেদ শরীফকে এখানে ইচ্ছা রকম মারার পর মারার পর রাজীবকে অনেক মারার পর এক পর্যায়ে দেখা যায় যে আহমেদ শরীফ পালিয়ে যেতে থাকে। এবং রুজি সামাদকে আবার ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে জাফর ইকবাল গুলি করে, এবং জসিমকে মেরে ফেলার জন্য যখন আহমেদ শরীফ গুলি করে, হ্যাঁ, তখন জসিম আবার দেখা যায় নিজে গুলি করে আহমেদ শরীফকে মেরে ফেলে, এবং রাজীবকে মেরে ফেলার পর তারা সবাই মিলিত হয়ে যায়। তখন জসিম তখন বলে, এবার আমার কাজ শেষ, বাড়িতে আমাকে গ্রেপ্তার করো। তখন জাফর ইকবাল জসিমকে গ্রেপ্তার করে এবং আজিমকে গ্রেপ্তার করে। কিন্তু তাদেরকে যখন জেলে নিয়ে যায়, তখন দেখা যায় তাদের উপর বিবেচনা করে সরকার তাদেরকে মুকুব করে দেয়, কারণ তারা অপরাধ করেনি, তারা অপরাধ দমন করেছে। এভাবেই বিস্ফোরণ ছবিটির গল্প এফ.আই. মানিক এবং চিত্রনাট্য পরিচালনার মাধ্যমে সে তৈরি করেন বিস্ফোরণ ছবিটি। এবং বিস্ফোরণ ছবিটি তৈরি করার পর ছবিটি প্রচুরভাবে ব্যবসা সফল হয়, এবং ছবিতে গানগুলিও সুন্দর ছিল এবং গল্পটা ভালো ছিল। এবং জসিম এবং জাফর ইকবাল, রুজিনা অঞ্জনের অভিনয় মনে রাখার মতো ছিল। এবং এফ.আই. মানিক এই প্রথম ছবিটি জসিম, রুজিনা, আহমেদ শরীফ, রাজীব এবং অঞ্জনা জাফর ইকবালকে কাস্ট করে, এবং প্রথম ছবিতেই তিনি বাজিমাত করে সফলতা পায়। এরপর এফ.আই. মানিক অনেক ছবি করেন। সেই ছবিগুলি সুপার ডুপার হিট হয়, এবং বিস্ফোরণ ছবিটিও সেই সময় সুপার ডুপার হিট হয়।
এবং তখন এফআই মানিকের প্রচণ্ড পরিমাণ চলচ্চিত্র পাড়া নাম হয়ে যায় যে নতুন একটা পরিচালক এসেছে এফআই মানিক। এবং আগে এফআই মানিক সহকারী কাজ করতো এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করতো। যখন এই ছবিটি বিস্ফোরণ ছবিটি সফলতা পায় তখন তার হাতে প্রায় 5-6টি ছবি চলে আসে, তখন একের পর এক কাজ করতে থাকে। কিন্তু বিস্ফোরণ ছবিটির গল্পটা ছিল তুখুর অ্যাকশনধর্মী গল্প, এবং জসিম অ্যাকশনধর্মী এবং মারপিট দৃশ্যগুলি যে পরিচালনা করেছিলেন দেখার মতন এবং মনে রাখার মতন। জসিমের অভিনয় এবং অ্যাকশন এবং যে রংবাজির অভিনয় অথবা রাজীবের যে অভিনয় ছিল ভয়ঙ্কর অভিনয়, এবং আহমেদ শরীফ যে অভিনয় ছিল তা দেখার মতন ছিল। রুজিনা ও অঞ্জনা সেসমকার খুব ভালো নায়িকা ছিলেন এবং দেখতে হতো খুব, তারা দুজনেই সুন্দর ছিল এবং তাদের ফিগার এবং চেহারা এবং দেখার মতন ছিল, এবং তাদের রূপ দেখেই তারা দর্শক আকর্ষিত হতো। কারণ অঞ্জনার অভিনয় এবং রুজিনার অভিনয় তারা খুব ভালো করে ফুটাতে পারতো এবং তারা খুব সুন্দর করে অভিনয় করেছিলেন বিস্ফোরণ ছবিতে। এবং বিস্ফোরণ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাদের আরও অন্যান্য পরিচালকের নজর কাড়ে সে সময়। জসিমের পাশাপাশি জাফর ইকবাল, এবং জসিম তখন বিস্ফোরণ ছবি করার পর সুপার ডুপার হিট হওয়ার পর জসিমের হাতে বেশ কিছু ছবি চলে আসে এবং জাফর ইকবালেরও হাতেও বেশ কিছু ছবি চলে আসে। এই ছবিটা সুপার ডুপার হিটের পর জসিম খুব নামডাক করে এবং তার প্রশংসা হয়, কারণ চলচ্চিত্র পাড়ায় যে জসিম অ্যাকশন কিং হিসাবে তার জন্ম এবং অ্যাকশন কিং হিসাবেই তার ছবির দাপটে অভিনয়ে দর্শক মুগ্ধ হয় এবং করতালের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে তারা দর্শক গ্রহণ করে নেয়। এবং বিস্ফোরণ ছবিটি এবং হলে যখন ছবিটা মুক্তি পায় তখন দর্শক করতালির মাধ্যমে তাকে প্রশংসা করে এবং তাকে সম্মান শ্রদ্ধাও করে, এবং তার অভিনয় জসিমের অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয় এই বিস্ফোরণ ছবিতে। এবং পরিচালক এফআই মানিক জসিমকে একদিন বলেছিল যে আপনার অভিনয় একদিন না একদিন দর্শক গ্রহণ করবে এবং আপনি তো এখন স্টার হয়ে গেছেন এবং আপনার এই ছবিটাও দর্শক আপনাকে গ্রহণ করে নেবে এবং আপনার এই ছবিটা সুপার ডুপার হিট হবে আমি আশা রাখি। জাফর ইকবাল বলেছিল জসিম ভাই তো একজন ভালো অভিনেতা এবং তার অভিনয় অ্যাকশন দৃশ্যগুলি খুব সুন্দর করে তৈরি করেন এবং ভালো ডায়লগ তিনি পারেন। এবং পাশাপাশি রুজিনা ম্যাডাম এবং অঞ্জনা ম্যাডাম আছে, তাদের সবাইকে মিলেই ছবিটা যখন আমরা তৈরি করেছি ইনশাল্লাহ সফল হবে। যেমন আহমেদ শরীফ ভাই আছে, রাজীব ভাই আছে, তাদের প্রশংসা না করলেই নয়, তারা ভিলেন হিসেবে দক্ষ এবং ভালো। তো আশা করি আমাদের এই ছবিটা চলবে এবং ইনশাল্লাহ এই ছবিটার সফলতা আমরা পাবো। কিন্তু আসলেই জাফর ইকবাল এবং জসিমের কথাই সত্য হলো, এই ছবিটা সুপার ডুপার হিট হয় এবং পরিচালক অনেক সুনাম অর্জন করে এবং নায়ক নায়িকারও ছবিতে অভিনয় করার পর সফলতা পায় এবং তাদেরও অনেক সুনাম হয় এবং তারা সবাই খুশি হয়ে তারা একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ ছিল এবং সবাই পরিচালক এবং অভিনেত্রী অভিনেতার প্রশংসা করেন।